বাইরের কোনো ইনকাম পরিশ্রম ছাড়াই ঘরে বসে সংসারের কাজ করেও কি সত্যি টাকা জমানো সম্ভব এবং সেই টাকা দিয়ে সোনা কেনা সম্ভব, সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব। বাইরের কোনো ইনকাম ছাড়াই কিভাবে কোনো পরিশ্রম ছাড়াই ঘরে বসে টাকা জমিয়ে 4 লাখ টাকার সোনা কিনেছে, সেই গল্পটি আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বর্তমান সময়ে বাইরের কোনো ইনকাম ছাড়াও ঘরে বসে যে এত টাকা জমানো সম্ভব বা এত টাকা দিয়েও যে সোনা কেনা যায়, সত্যি ভাবতেও অবাক লাগে। তবে অবশ্যই সেটা সম্ভব। আর কিভাবে সম্ভব হয়েছে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অবশ্যই সেটা সমস্তটাই শেয়ার করব। আশা করছি নতুন যারা গৃহিণী রয়েছেন অনেক বেশি উপকৃত হবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসলে আমাদের প্রত্যেকেরই এভাবে কিন্তু চলা উচিত। এভাবে চললে অবশ্যই কিন্তু টাকা জমিয়ে সোনা কেনা সম্ভব। আর এখন যে পরিমাণে সোনার দাম জানেনই, সোনা রূপা যাই বলেন না কেন প্রচুর পরিমাণে কিন্তু দাম, একেবারে হাত দেওয়াই যায় না। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম আমি কি সোনা কিনেছি। আসলে সত্যি সোনা কেনাটা অনেকটা কষ্টের, কারণ প্রচুর পরিমাণে কিন্তু সোনা রূপার দাম এখন বেড়ে গেছে। তবে যদি আপনি একটু পরিশ্রমী মানুষ হন আর বুদ্ধি করে চলেন, তাহলে অবশ্যই সব কিছুই সম্ভব। তো কিভাবে সম্ভব হয়েছে 4 লাখ টাকা দিয়ে সোনা কেনার, তো অবশ্যই শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো যাই হোক, তার আগে আমি এদিকে ভিডিও রিলেটেড আগে কিছু কথা বলে নিই। ঈদ মানে অনেক আনন্দ, অনেক মজা, তবে সবার ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। অনেকের কাছে ঈদ মানে অনেকটা কষ্টের, বিশেষ করে যারা প্রবাসে থাকে, যাদের স্বামী প্রবাসে থাকে, তাদের কাছে কিন্তু ঈদটা অনেক বেশি কষ্টদায়ক। তবে অনেকের কাছে কিন্তু ঈদ মানে অনেক বেশি আনন্দ। তো আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন ঈদে অনেক বেশি ভালো থাকে, সবার ঈদ যেন অনেক বেশি ভালো কাটে। সবাইকে কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। যদিও আমাদের ইন্ডিয়া এবার কিন্তু গরু কুরবানি একেবারে নিষিদ্ধ করে দিয়েছে, তো সেই জন্য কিন্তু আর গরু কুরবানি এবছর আর হবে না। তো যাই হোক, যেটা চলবে সেটা দিয়ে কিন্তু করতে হবে। তো ঈদ উপলক্ষে কিন্তু আমি আমার ঘরের সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করি। তো সমস্ত কিছু কিন্তু অন ক্যামেরায় করতে পারিনি, কিছুটা অন ক্যামেরায় করেছি, কিছুটা অফ ক্যামেরায় করেছি। বেশিরভাগ কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে অনেকটা ব্যস্ততায় আমার দিনগুলো কাটছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। যাই হোক, আজকে কিন্তু আমি ঘরের পর্দা, বিছানা চাদর সমস্ত কিছুই কিন্তু আমি কেচে দিয়েছি, আর সেগুলো শুকোতেও দিয়েছিলাম। আর সেগুলো শুকোতে দিয়ে আরও এদিকে আরও অনেকগুলো কাপড়ে কেচে দিয়েছি। তো অবশ্যই কিন্তু সমস্ত কিছু দেখতেই পেয়েছেন। ছাদটা যেহেতু অনেকটাই ছোট, তো সেজন্য কিন্তু কাপড়গুলো পুরোপুরি একবারে সেগুলো হয়নি। তো কিছুটা শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসেছিলাম, আবার তারপরে কিন্তু বাকিগুলো দিয়েছি, কারণ অনেকগুলো কাপড় কিন্তু আজকে কেচেছিলাম। আর একটা আমার ভাগ্নি ছিল, ও কিন্তু আমার মেয়েকে কোলে নিয়েছিল, ও আমাকে অনেকটা হেল্প করেছিল। ওর জন্যই কিন্তু আমি কাজগুলো একটু হলেও করতে পেরেছিলাম, কারণ একা হাতে সংসার সামলিয়ে কাজ করা সত্যি বাচ্চা সামলানো অনেক বেশি কষ্টদায়ক। আর এখনকার বাচ্চা কাচ্চা কি বলবো, অনেক বেশি দুষ্টুমি করে। তো যাই হোক, সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি কিন্তু উপরে রুমের সমস্ত কিছুই কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় করেছি। তো এসির যে কভারটা রয়েছে সেটা কিন্তু আমি আর লাগাতে পারিনি, কারণ এসিটা অনেকটা উঁচুতে লাগানো আছে, সেজন্য কিন্তু আমি কভারটা একেবারে লাগাতেই পারছিলাম না। অনেক চেষ্টা করেছি, তাও কিন্তু লাগাতে পারিনি। এর আগের বার যখন এসির কভারটা কেচে দিয়েছিলাম, তখন কিন্তু একটা ভাইকে দিয়ে সেটা লাগিয়ে নিয়েছিলাম। তো এবারও হয়তো সেই ভাইটাকে দিয়েই সেটাকে লাগাতে হবে। তো আমি কিন্তু কভারটা ওখানে রেখে দিয়েছি গুছিয়ে। তো ওই ভাইটাকে ডেকে কিন্তু পরে আমি সেটাকে লাগিয়ে নেব। তো এখন কিন্তু ওভাবেই আমি রেখে দিয়েছি। আর যেখান থেকে এসিটা কিনেছিলাম সেখান থেকে কিন্তু এসিটাকে চেক করতে এসেছিল যে সেটা ঠিক আছে কি না। তো সেজন্যই কিন্তু পর্দাটাকে বিশেষ করে খোলা হয়েছিল। তো ওনারা বলেছেন যে শীতকালে কিন্তু কখনোই এসির কভার লাগিয়ে রাখবেন না, এতে করে কিন্তু এসির অনেক বেশি ক্ষতি হতে পারে। আর গরমকালে কিন্তু অবশ্যই লাগানোই যায়। তো এখন কিন্তু গরমকাল, তো সেজন্য কিন্তু সেটা লাগিয়ে নেব। যদি শীতকাল থাকে তখন কিন্তু আর লাগাবো না, কারণ আমি এই ব্যাপারটা আগে জানতাম না। তো যেহেতু বলেছি এখন কিন্তু সেটা জানি। তো আপনারাও যারা
এসিতে কভার ব্যবহার করেন অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আমি যেহেতু একদিন পর ভিডিও দিই তো সেই জন্য কিন্তু 2 দিনের ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো তারপরে কিন্তু আমি পায়েস বানিয়েছিলাম, সেটি একটুখানি ভিডিওতে শেয়ার করেছি। পায়েস খেতে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, আমি কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে দিই, তো হয়তো সবসময় ভিডিওতে সেভাবে দেখানো হয় না। তো যাই হোক আজকে কিন্তু আমি পায়েস বানিয়ে নিয়েছিলাম। অনেকটা দুধ ছিল, তো ভাবলাম দুধটা নষ্ট হয়ে যাবে, আর এখন অনেকটাই কিন্তু গরম পড়েছে, তো সেই জন্য কিন্তু আমি পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। সত্যি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যাই হোক ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম কিভাবে বাইরের কোনো ইনকাম ছাড়াই ঘরে বসে সংসারের কাজ করেও টাকা জমিয়ে সোনা কেনা সম্ভব, সেটাই এখন শেয়ার করছি। সেটা হচ্ছে আমি নিজে তার বাস্তব প্রমাণ। আমি কিন্তু মাল্টিলেভেল জুয়েলার্সে সোনার বইয়ে কাজ করি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে কিন্তু আবার আজকে আমি বলে দিচ্ছি। মাল্টিলেভেল জুয়েলার্স সোনার বইয়ে আমি কাজ করি। সেখানে কাজ করে কিন্তু আমি প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করে থাকি। আবার কোনো মাসে কিন্তু আমি 5 থেকে 10 হাজার টাকার মতো ইনকাম করে থাকি। যেই মাসে যেমন কাজ হয় সেই মাসে কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেখান থেকে আমি ভাউচার হিসেবে টাকা পেয়ে থাকি। এখানে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। আসলে প্রত্যেকটা কাজে অবশ্যই কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কিন্তু কখনোই আপনি টাকা ইনকাম করতে পারবেন না। যেই কাজই করেন না কেন, যেখানেই যান না কেন, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আসলে টাকা ইনকাম করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। জীবনে পরিশ্রম না করলে আপনি কোনো কিছুই পাবেন না, আর এটা একেবারেই কিন্তু বাস্তব সত্য কথা। আমি প্রথম অবস্থায় যখন মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করেছিলাম সত্যি অনেক বেশি পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, অনেক মানুষকে বুঝিয়েছি, তারপরেই কিন্তু আমি এখানে সাকসেস হতে পেরেছি। যে কোনো কাজে পরিশ্রম না করলে কখনই কিন্তু সাকসেস হওয়া যায় না। তো প্রথমে অনেক কম টাকা কিন্তু আমি এখান থেকে পেয়েছি, তাও কিন্তু আমি হাল ছাড়িনি। আমি জানি একটা সময় অবশ্যই আমি সব কিছুই পারবো। তবে আমি যখন এখানে কাজ করতে শুরু করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে টাকা আমি ভাউচার পেতাম। তো সেখান থেকে কিন্তু আমি মাসে 1000 টাকা করে একটা বই করেছিলাম। তো সেটা যখন ম্যাচুরিটি হয়ে যায় আমি কিন্তু সেখান থেকে সোনা কিনে রাখতাম অল্প অল্প করে। আর এভাবে কিন্তু অল্প অল্প করে আমি সব সময় টাকা জমিয়ে রাখতাম সেখানে। আবার কিছুটা টাকা আমি ফিক্সড করেও রেখেছিলাম। এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, চাইলে কিন্তু টাকা ফিক্সড করা যায়। আবার যাদের পুরনো সোনা বাড়িতে রয়েছে তারা চাইলে কিন্তু সেই পুরনো সোনাগুলোকে সেখানে ফিক্সড করে রাখতে পারে, সেখান থেকে নতুন সোনা বানিয়ে নিতে পারে। আগে কিন্তু হলমার্ক সোনা ছিল না, তো সেজন্য অবশ্যই কিন্তু এখন হলমার্ক সোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাদের আগে সোনা ছিল তারা কিন্তু আমার কাছে ফিক্সড করেছে, অনেকেই কিন্তু ফিক্সড করেছে। তো তারা যেখানে টাকা ফিক্সড করেছে তো সেখান থেকেও কিন্তু আমি ভাউচার হিসেবে অনেক টাকা পেয়েছি। আসলে মাসে মাসে যে টাকাটা আমি সেখানে জমা করি সেখান থেকে যে ভাউচারটা পাই, আর একসাথে যদি আমি ফিক্সড করি 50,000 তাহলে কিন্তু আমি সাথে সাথেই 5,000 টাকা পাবো। তো সেজন্য কিন্তু ফিক্সডটা করলে আমার অনেক বেশি লাভ হয়, আমি সেখান থেকে অনেক টাকা বেশি ইনকাম করতে পারি। তো যখনই আমি ভাউচারের টাকাগুলো পেতাম তো সেখান থেকে কিছুটা টাকা আমি সেখানে ফিক্সড করে রাখতাম। আমি একবারে 50,000 টাকা ফিক্সড করেছিলাম একজনের, আবার আরেকজনের আমি 20,000 টাকা ফিক্সড করেছি, আবার আরেকজনের 20,000 টাকা ফিক্সড করেছি। তো এইভাবে কিন্তু আমি একবার যখন 50,000 টাকা ফিক্সড করেছিলাম সাথে সাথে 5,000 টাকা আমি পেয়েছিলাম ভাউচার হিসেবে। তো সেই টাকাটা কিন্তু আমি সেখানে ফিক্সড করে রেখেছিলাম। তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে সেখানে ফিক্সড করে রাখতাম। আবার আমি নিজে একটা বই করেছিলাম, তো সেখানে ওই যে 1000 টাকা প্রত্যেক মাসে মাসে রাখতাম। তো এরকম করতে করতে সেটা যখন ম্যাচুরিটি হয়ে গেছিলো তো সেখান থেকে যে টাকাটা পেয়েছি, তো সেখান থেকে যে টাকাটা আমার জমা হয়েছিল তো সব টাকা মিলে কিন্তু আমি সোনা কিনে রেখেছিলাম। আর যখন আমি সোনা কিনে রেখেছিলাম তখন কিন্তু সোনার দাম ছিল মাত্র 60,000 টাকা ভরি। মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করার কিন্তু আমার প্রায় 4 বছরের বেশি হয়ে গেল। তো সেখান থেকে আমি যত টাকা ইনকাম করতে পেরেছি আমি বেশিরভাগ টাকা কিন্তু সেখানে ফিক্সড করে রেখেছিলাম, আবার ওই যে প্রত্যেক মাসে মাসে কিন্তু জমা করে রেখেছিলাম। তো সেখানে যত টাকা হয়েছিল তো সমস্ত কিছু মিলে কিন্তু আমি সোনা কিনে রেখেছি। তো আগে যখন আমি সোনা কিনেছিলাম বললামই তখন কিন্তু মাত্র 60,000 টাকা ভরি ছিল, আর এখন কিন্তু প্রায় 2 লাখের কাছাকাছি সোনার দাম, আমরা কিন্তু সবাই জানি। তো এখন যদি আমি সেই সোনাটাকে বিক্রি করতে যাই আমি কিন্তু তার ডবল দাম পাবো। তো সেজন্যই কিন্তু আমি এখন সেখান থেকে 4 লাখ টাকারও আরও বেশি হয়তো সোনা বেচতে পারবো, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে দাম। আবার দিন দিন কিন্তু সোনার দাম বেড়ে চলেছে, জানি না আরও ভবিষ্যতে এর থেকে অনেক বেশি টাকা হয়তো পাবো। তো যাই হোক আমি কিন্তু সোনাগুলো কিনে রেখেছি। আমার মতে সবারই এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা উচিত সোনা
কিনে রাখা উচিত, কারণ সোনার দাম কিন্তু কখনোই কমে না, দিন দিন আবার বেড়েই যায়। তো আমরা কিন্তু সবাই জানি, চোখের সামনে কিন্তু দেখলাম মাত্র 60,000 টাকা ভরি ছিল, আবার এখন কিন্তু 1,60,000 টাকা, আরও তার বেশি হয়ে গেছে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, অবশ্যই চেষ্টা করুন, সবাই পারবেন অল্প অল্প করে টাকা জমে রাখুন, বাঁচিয়ে রাখুন, দেখবেন একটা সময় সেই টাকাটা দিয়েও কিন্তু অনেক কিছু করা সম্ভব। অনেকেই ভাবে 10 টাকা 20 টাকা দিয়ে আবার কি হবে, আসলে এই 10 টাকা 20 টাকা থেকেও কিন্তু একটা সময় কিন্তু 10 লাখ টাকাও জমানো সম্ভব। আমি কিন্তু আবার অনেক ভিডিওতে এই কথাগুলো বলেছি, তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। তো আমি কিন্তু এইভাবে কিন্তু সবসময় টাকা জমিয়ে রাখতাম, তবে কোনো সময় কিন্তু আমি আমার হাজব্যান্ডকে না জানিয়েও কিন্তু এভাবে টাকা জমিয়ে রেখেছিলাম। আমার হাজব্যান্ডকে না জানিয়েও কিন্তু আমি এতগুলো টাকা জমিয়েছি। আসলে আমি যখন সেখান থেকে ভাউচার পেতাম, আমি কিন্তু তাকে বলতাম না, আর ও কিন্তু এই কাজটা আমাকে একেবারে করতেই দিত না। ও বলে, আমি তো কাজ করি, তোমার আর কাজ করার কি দরকার। তো আমি কিন্তু আমার নিজের থেকে এই কাজটা করতাম, আমার ভালো লাগতো, আমার খুব একটা বেশি কষ্ট করতে হতো না। তো ওই যে প্রথম অবস্থায় শুধু একটু কষ্ট করেছিলাম, পরে কিন্তু আর খুব একটা কষ্ট করতে হয়নি। যখন আমি সেখানে জয়েনিংগুলো দিয়েছিলাম, তো তারা যে কাজ করে সেখান থেকেও কিন্তু আমি টাকা পাই। তো সেজন্য পরবর্তীতে আমার খুব একটা বেশি আর কষ্ট হয়নি। তো প্রথম অবস্থায় কিন্তু প্রত্যেকটা কাজে অবশ্যই কষ্ট করতেই হয়। তো প্রথমেই শুধু কষ্টটা বেশি হয়েছিল, তো পরে কিন্তু খুব একটা আর কষ্ট হয়নি। তো সেই জন্যই কিন্তু আমি সেখানে এভাবেই কাজটা করে যাচ্ছিলাম, আর টাকাটাও জমিয়ে রাখছিলাম। তো আমার হাজব্যান্ডকে কিন্তু আমি বলিনি যে আমি এতগুলো টাকা সেখানে জমাতে পেরেছি। তো যাই হোক, যখন সোনার গিয়েছিলাম তখন কিন্তু তাকে বলেছিলাম যে আমি এতগুলো টাকা সেখানে জমিয়েছি, আর সেখান থেকে কিন্তু আমি এখন সোনাটা কিনবো। তো ও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল, আর তারপরে কিন্তু ও বলেছিল যে ঠিক আছে, আমি কিছুটা টাকা দেবো, যে একটা ভালো কিছু বানিয়ে নিও। তো তখন কিন্তু ও কিছুটা টাকা আমাকে দিয়েছিল। তো এভাবে কিন্তু আমি আজকে এতগুলো টাকা সেখানে জমাতে পেরেছি। তো যাই হোক, আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন আমি কিভাবে টাকা জমিয়ে রাখি। তো আমি যদি অল্প থেকে শুরু করে আজকে এতগুলো টাকা জমাতে পারি, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও যদি আমি পারি, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তবে সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন। একটা সংসারকে খুব কম খরচে আপনাকে চালাতে হবে, সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, নিজেও চেষ্টা করতে হবে অল্প অল্প টাকা ইনকাম করার, তাহলে কিন্তু পারবে, তা না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। নিজে ইনকাম করাটা বর্তমান সময়ে খুব একটা বেশি চাপের না, যে কোনো কাজ করে কিন্তু এখন ইনকাম করা যায়। এখন কিন্তু অনলাইনের যুগ, এখন অনেক বেশি সুযোগ সুবিধা। তো গৃহিণীরা যারা এখনও ঘরে বসে আছেন, চাইলে কিন্তু অবশ্যই কিছু না কিছু কাজ শুরু করে নিজে ইনকাম করতে পারেন, আর এভাবে টাকা জমিয়ে রাখতে পারেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আজকে দুপুরে রান্না ছিল ডিমের ঝোল, তার সাথে বেগুন ভাজা, আর হচ্ছে করলা আলু ভাজা। আর আমি কিন্তু ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সময়ের অভাবে সেটা আর করা হয়নি, তো সেটা কিন্তু আমি পরে পকোড়া ভেজে নিয়েছিলাম। তো অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য অনেক অনেক দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।